হবিগঞ্জের বাহুবলে 4 শিশুর লাশ উদ্ধারের ঘটনায় আতঙ্ক, ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা। দ্রুত বিচার ফিরিয়ে আনতে পারে স্বস্তি, বলছেন জনপ্রতিনিধিরা। রাজশাহীর পবায় চুরির অপবাদে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় 25 জনকে আসামি করে নিহতের বাবার মামলা। জড়িতদের ধরতে চলছে অভিযান, বলছে পুলিশ। সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে দেশ, লাভজনক হওয়ায় এ খাতে বাড়ছে বিনিয়োগও। দীর্ঘমেয়াদী সুফল পেতে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হতে উৎপাদন বাড়ানোর তাগিদ। 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলা বিভাগ চালু আছে মাত্র 8টিতে। অবজ্ঞা করা হচ্ছে মাতৃভাষাকে, বলছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে আইন করার কথা জানালেন শিক্ষামন্ত্রী। এবং প্রতিষ্ঠার 53 বছরেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি রাজশাহী বিসিকে। সন্ধ্যার পর হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডাস্থল। শিল্প উন্নয়নের এই সমন্বিত উদ্যোগ, অভিযোগ ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায়। ছেলে ধরা ভীতির কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে শিশুরা। এমন পরিস্থিতিতে শিক্ষক ও এলাকাবাসী বলছেন, দ্রুত ঘটনার মোটিভ উদ্ঘাটন করতে না পারলে স্বাভাবিক হবে না পরিস্থিতি। দিগের সিংহের ছবিতে আব্দুল হাদের রিপোর্ট। এই সন্ধ্যাটি কি সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই শিক্ষার্থী ছিল জাকারিয়া, তাজেল ও মনির। শুক্রবার নিখোঁজের পর তাদের সন্ধানে এলাকায় মাইকিং করায় শিশুদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তারপর থেকে ফাঁকা হতে থাকে ক্লাস। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত কয়েকদিন ধরে কোনো ক্লাসে 2 জন, আবার কোনো ক্লাসে 10 থেকে 15 জনের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়নি। এই ঘটনার পরে তো এলাকায় মাইকিং হয়েছে, জানাজানি হয়ে গেছে। পরের দিন থেকে এই ছেলেদের আতঙ্কে ছাত্রছাত্রীর উপস্থিতি একদম কমে গেছে। এলাকাবাসীও জানায়, ঘটনার পর হারিয়ে যাওয়ার ভয়ে তাদের সন্তানরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই বাচ্চাটা আজকে কদিন ধরে স্কুলে যায় না। এই অবস্থা দেখে এখন ছাত্ররা আমাদের সাথে যাইতেছে না, বা কিছু কেনাকাটা করতে হইলে পাশের দোকানের মধ্যে এগুলোতে যাইতেছে না। বিরাট ধরনের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে না পারলে দূর হবে না শিশুদের মনের ভয়। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অতি সত্বর যাতে একটা উদ্ঘাটন করিয়া তদন্ত করিয়া শাস্তিমূলক অবস্থায় আনা হয়, না হইলে আমরা দেশবাসী আতঙ্কের মধ্যে আছি। এটা যেই ঘটনা ঘটে থাকুক না কেন, যে গোষ্ঠী তাদেরকে আইনের আওতায় আনা আমাদের পুলিশের দায়িত্ব। এবং আমি দায়িত্ব নিয়ে আমরা বলছি, এটার সর্বোচ্চ দোষী যারা আছেন তাদের আইনের আওতায় এনে তাদের বিচারে সোপর্দ করবো আমরা ইনশাল্লাহ। সুন্দ্রাটিকি গ্রামের 8টি পঞ্চায়েতের মাঝে প্রায় ঘটত সংঘাত। এর জের ধরেই তালুকদার গোষ্ঠীর 4 শিশুকে হত্যা করা হয়েছে বলেও ধারণা এলাকাবাসীর। আব্দুল আহাদ, সময় সংবাদ, হবিগঞ্জ। হবিগঞ্জের বাহুবল থেকে 4 শিশুর লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আলী ও জুয়েল নামে 2 জনকে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল সকালে বাহুবল থেকে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধার করা হয়। বাহুবলের সুন্দ্রাটিকি গ্রাম থেকে শুক্রবার নিখোঁজ হয় তারা। এ ঘটনায় অভিযোগের আঙ্গুল এলাকার পঞ্চায়েত প্রধানের দিকে। আব্দুল আহাদের আরও একটি রিপোর্ট। সুন্দ্রাটিকি গ্রামের কুমারহাটে বালুর গর্তে 4 শিশুর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ 4টি শনাক্ত করে। স্বজনরা জানায়, গত শুক্রবার খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিং করা হয়। পরে স্বজনদের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয় বাহুবল থানায়। দুপুরে খাইয়া খেলানিত গেছে, খেলানি থেকে তার কুজ নাই, সন্ধ্যা পরে কুজ করছি। এরপরে তার নিখোঁজ নাই 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 আর কে তা হইতাম না, গুজটা হওয়ার নাই। আমরা বিচার যাই, গুজতে যাই না। ওরা শুক্রবার দিন বিকেলে 3টার দিকে খেলতে বাইরেছে আর ঘরে ফিরে নাই। এই ঘটনায় অভিযোগের তীর এলাকার পঞ্চায়েত প্রধান আব্দুল আলীর দিকে। এলাকাবাসীও জানায়, আব্দুল আলী নানা অপরাধের সাথে জড়িত। খুব খারাপ লোক, এ ডাকাইত, তার ফুলাবানো ডাকাইত। এই কদিন আগে একটা বিল্ডিং ডাকাত হয়েছে, তার উপরে মামলা আছে 5টা। কিছুদিন আগে আমরা গ্রামের 8 পঞ্চায়েতের মধ্যে 7 পঞ্চায়েত এক হইয়া তারে আলাদা করা হয়েছে। আব্দুল আলী বাগাল নামে উনি পরিচিত এলাকার মধ্যে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 4টে লাশ পাইলাম মাটিতে চাপা দেওয়া। কিরকম লাশের অবস্থা। তবে অপরাধী সম্পর্কে কোনো ধরনের তথ্য দিতে পারলে 1 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সিলেটের ডিআইজি। তাদেরকে আইনের আওতায় আনা আমাদের পুলিশের দায়িত্ব। আমি ডিআইজি রেঞ্জ হিসাবে একটি ঘোষণা দিতে চাই, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে যদি কেউ ধরিয়ে দিতে পারেন,
তথ্য দিতে পারেন 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হবে। আব্দুল আহাদ, সময় সংবাদ, বাহুবল, হবিগঞ্জ। দর্শক, এই মুহূর্তে বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, বাবু, আপনি যেমনটি বলছিলেন যে বলছেন যে 2 জনকে আটক করা হয়েছে ইতোমধ্যে, যে প্রধান অভিযুক্ত যিনি রয়েছেন আব্দুল আলী এবং তার ছেলে জুয়েল, এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা একটু আগে শুনেছি যে আরেকজনকে আটক করা হয়েছে আরজু মিয়া নামের, তাদের সাঙ্গপাঙ্গ আমরা শুনেছি যে আরজু মিয়া, এবং আরেকজনকে আটক করা হয়েছে বাচ্চু মিয়া, যিনি এলাকাবাসী দেখেছিল যে তার সিএনজিতে করে এই 4 জনকে তুলে নেওয়া হয়েছে। এই বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে র্যাবের পক্ষ থেকে, কিন্তু আমরা র্যাবের কাছ থেকে এখনো সেরকম কোনো স্বীকারোক্তি আমরা পাইনি। তারপরে এলাকাবাসী বলছে যে তারা এমনটি জেনেছেন। তবে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে তারা হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটি ভালো সংবাদ দিবেন, এবং যে অপরাধী যারা রয়েছেন তাদেরকে তারা শনাক্ত করতে পেরেছেন। তো আসলে এই ঘটনার পর যেমনটি সংবাদে আপনি যেমনটি বলছিলেন যে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, আমি কিছুক্ষণ আগে যে স্কুলে এই 3টা শিক্ষার্থী পড়তো সেই স্কুল থেকে ঘুরে এসেছি। আজকে দেখেছি মাত্র 10 থেকে 20 জন শিক্ষার্থী মাত্র স্কুলে এসেছে, এবং এর পাশেরও আরেকটি হাই স্কুল আছে, সেই স্কুলেও হয়তো 50 থেকে 100 জন শিক্ষার্থী আছে। তো আসলে এই আতঙ্ক, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এই যে ছোট ছেলেমেয়েদের মধ্যে ছেলে ধরা আতঙ্কের কারণে তারা বাইরে বের হতে চাচ্ছে না, এবং স্কুলগুলো এবং মাদ্রাসাগুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো এখন আমি কথা বলবো মনির মিয়া, যে 2য় শ্রেণীর শিক্ষার্থী যে নিহত হয়েছে, তার বাবার সাথে। আসলে আপনি যে মামলা করেছিলেন, কাকে অভিযুক্ত করে মামলা করেছিলেন? মামলা করেছিলাম সিএনজি ড্রাইভার এবং আব্দুল আলীর কিতাব থেকে। আপনার দাবিটা কি? আমার দাবি, তারা মৃত্যু দাবি করি, এরা ফাঁসি তো। মানে কে জড়িত? জড়িত আব্দুল আলী বাগাল, তার ছেলে হলরেনিয়া, এমনকি এখানে তার পঞ্চায়েতের লোকও আছে 2-3টা। এরা যে সিএনজি দিয়ে নিছে। কি জন্য মারতে পারে? এরা সাথে একটা ঘটনা হয়েছিল, আমরা মাসখানেক আগে একটা বড়ই গাছ কাটা নিয়া, এই দ্বন্দ্ব থেকে রাস্তাঘাটে গাইয়া হাটে যে জীবনে বহুত খারাপি করছি, আর একটা খারাপি কইরা আমি তবা করবো এর আগে না। তো ওই খারাপিটার উদ্দেশ্য হইল আমার ছেলেরে মারা। ধন্যবাদ আপনাকে। আসলে বাবু, আপনি যেমনটি শুনছিলেন যে আব্দুল আলীর দিকে আসলে সবার অভিযোগ, এবং আব্দুল আলীকে গতকাল আটক করা এলাকাবাসীর মধ্যে অনেকটা স্বস্তি নেমে এসেছে, কিন্তু তাদের মধ্যে আতঙ্ক এখন ফিরেনি, এবং তারা বলছে যে কি কারণে হত্যা করা হয়েছে এই রহস্যটা যদি উদ্ঘাটন করা যায়, হয়তো তাদের মধ্য থেকে এই আতঙ্কটা হয়তো সরে যাবে। না হয় এর আগ পর্যন্ত আতঙ্ক সরবে না, কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসামি যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে দুপুরের নাগাদ হয়তো হবিগঞ্জের কোর্টে তোলা হবে, এবং তারপরে তাদেরকে হয়তো রিমান্ডের আবেদন করা হতে পারে। বাবু, দর্শক, বাহুবলের সুন্দ্রাটিকি গ্রাম থেকে সেখানকার সবশেষ জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। চলে যাচ্ছি পরের খবরে। একের পর এক এমন নৃশংস ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতার উপর জোর দিয়েছেন মনোবিজ্ঞানী আনোয়ারা সৈয়দ হক। সময় সংবাদকে তিনি বলেন, এসব অপরাধের দ্রুত বিচার করা না গেলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে। এ ব্যাপারে যদি আমাদের সবাইকে সচেতন হতে হবে, এবং মনে রাখতে হবে যদি আমরা বেশি দেরি করি এবং বেশি দেরি করে বিচার করি, তাহলে পরে কিন্তু সমাজের উপরে এবং মানুষের মানসিক বলয়ের উপরে কোনো প্রভাব পড়বে না। যে জিনিসগুলো আমার সমাজকে ক্ষতি করছে, আমার ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করছে, আমার রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে, এখানে কোনো ছাড় দিলে চলবে না, এখানে কোনো আইনের বিচার ওইভাবে আনলে চলবে না। এখানে তাৎক্ষণিক বিচারই হচ্ছে একমাত্র বিচার। রাজশাহীর পাবায় চুরির অপবাদে নির্মম নির্যাতন চালিয়ে হাসানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় নিহতের বাবা 25 জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী থেকে রাকিবুল হাসানের রিপোর্ট। নারী ছেড়া ধনকে হারিয়ে এভাবেই আর্তনাদ করছিলেন মা সমীরণ বেগম। গত সোমবার রাতে রাজশাহীর পবা উপজেলার বাকশোল গ্রামে একটি মুদি দোকানের তালা ভাঙার অভিযোগে হাসানকে আটক করে স্থানীয়রা। তাকে তুলে দেওয়া হয় গ্রাম পুলিশের হাতে। পরে একটি ক্লাব ঘরে আটকে রেখে রাতভর নির্মম নির্যাতন চালানো হয়। মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। স্বজনদের অভিযোগ, চুরির নামে হাসানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এক গ্রাম পুলিশ সদস্যও এমন দাবি করেছেন। আমার স্বামীকে সন্দেহমূলক আমার স্বামী কোনো অন্যায় করেনি, কোনো ধরনের অন্যায় করেনি, তা আমার স্বামীকে পরিকল্পিতভাবে মেরেছে। সন্দেহমূলক মারা হয়েছে, দোকান চুরি হয়নি, দোকানদারও বলেছে কি আমার দোকান চুরি হয়নি, তালা
খুলছিল, পরেও কল্পনা করে মারা পিটা হয়েছে। পরবর্তীতে আমি শুনেছি যে একরামুল আসছে এখানে নাকি থাপ্পড় টাপড় মেরেছে। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। যারা মারিছে ওর কাজে ধরার এবং ওর কাজে শাস্তি দেয়, যে আমরা বিচার চাই, কিছু নাই। আমার ভুলপুরে একটাই সন্তান। হত্যার ঘটনায় হাসানের বাবা বাদী হয়ে পবা থানায় 25 জনকে আসামি করে একটি মামলা করেন। চৌকিদার এবং দফাদার যার হাতে তাকে হ্যান্ডওভার করা হয়েছিল মর্মে শোনা যাচ্ছে, তাকে পেলেই মামলাটার মূল রহস্য উদ্ঘাটন হবে। আমরা তাকে খুঁজতেছি, তাকে পাওয়া মাত্র যারা এই মার্ডারের সাথে জড়িত বা এই হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনবো, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নিহত হাসানের লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে দর্শনপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এদিকে রাজশাহীর পবায় 2 শিশু নির্যাতন মামলায় 3 আসামিকে জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামিরা জামিন পাওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন মামলার বাদী ও আইনজীবী। প্রকৃত আসামিকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী থেকে সাইফুর রহমান রকির রিপোর্ট। মোবাইল চুরির অভিযোগে রাজশাহীর পবায় গেল শুক্রবার এভাবে শিশু জাহিদ ও ইমনকে বেঁধে রেখে 8 ঘন্টা অমানবিক নির্যাতন চালান র্যাব ও সেনা সদস্য সহ কয়েকজন গ্রামবাসী। ঘটনার পরদিন 13 জনের নাম উল্লেখ করে পবা থানায় একটি মামলা দায়ের হলেও চাঞ্চল্যকর এ ঘটনায় বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 ও শিশু আদালতে আত্মসমর্পণ করে জামিন পান 3 আসামি। যে নির্যাতনটা চালিয়েছিল তাকে ওখানে হবে 324-এর ধারা, 324 না দিয়ে 323-এ দিয়েছে। আমরা আগামীতে অপহরণের ধারা এই মামলাতে সংযুক্ত হবে এবং আজকের আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিভিশন দায়ের করব। এদিকে আসামিরা জামিন পাওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ মামলার বাদীর। ওরা শাস্তি দিয়েছে আমার ছেলের জন্য, ওদের জন্য কি শাস্তির ব্যবস্থা করলো? আসলে কিছুর ভাবে তারা জামিন নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আমার ছেলের সুস্থ বিচার আপনাদের কাছে একটা চাই। অন্যদিকে আসামিদের বিরুদ্ধে প্রচলিত ধারায় প্রতিবেদন দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যারা যারা মামলা হওয়ার পরবর্তীতেই বা তার আগেই পালিয়েছে, তারা মানে সাবসিকুয়েন্ট কন্ডাক্ট বলে, তারা গিলটি, তো সেই হিসাবেই পালিয়েছে। তো তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব, অ্যারেস্ট করার চেষ্টা চলছে। এ ঘটনার প্রধান 2 আসামি নাসির ও সাগর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে পুলিশ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে এই ঘটনায় গতকাল রাতে আরও 1 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সময় সংবাদ আরও থাকছে। পটুয়াখালীর দুর্যোগপূর্ণ এলাকা চরকা জলে নেই পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আতঙ্কে থাকেন বাসিন্দারা। চেষ্টা চলছে সংকট সমাধানের, বলছে জেলা প্রশাসন। সহসাই জ্বালানি তেলের দাম কমানোর কথা ভাবছে না সরকার। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা জানান। তিনি বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম বেশি ছিল তখন ভর্তুকি দিতে পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রায় 33,000 কোটি টাকা ঋণ করতে হয়েছে। এই ঋণ শোধ হওয়ার পর ডিজেলের দাম কমানোর কথা ভাবা উচিত হবে। যখন বিশ্ববাজারে ডিজেলের দাম অতিরিক্ত ছিল তখন আমরা সাবসিডি দিয়ে কম দামে ডিজেল বিক্রি করেছি, যার ফলে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনের হাজার হাজার কোটি টাকা লোন হয়ে গেছে। ইতিমধ্যে 5,000 কোটি টাকা লোন শোধ করা হয়েছে এবং আরও লোন আমাদের শোধ করতে হবে। তাছাড়া বিভিন্ন ট্যাক্স রয়েছে, ভ্যাট রয়েছে, সেগুলো আমাদের পরিশোধ করতে হবে। এখনো প্রায় 15-16 হাজার কোটি টাকা আমাদেরকে এইগুলি শোধ করার অপেক্ষায়। এতদিন যে লোনটা নেওয়া হলো ডিজেল কেনার জন্য, সেগুলি যখন পরিশোধ দিতে হবে, যখন আমরা শোধ করে দেব, অর্থাৎ এই ধার দেনা শোধ করার পরে প্রয়োজন হলে আমরা দাম কমাবো। চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতি থাকায় গত কয়েক বছর ধরেই বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুতের ব্যবহার। আর ব্যবসা হিসেবে লাভজনক হওয়ায় এই খাতে বিনিয়োগে এগিয়ে আসছে উদ্যোক্তা ও অর্থনকারী প্রতিষ্ঠানও। তবে দীর্ঘমেয়াদী সুফল পেতে সোলার হোম সিস্টেম থেকে সরে এসে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হতে বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সদর থেকে প্রায় 9 কিলোমিটার পূর্বে ফোর্টনগরের মুদি ব্যবসায়ী আক্কাস মোল্লা কয়েকদিন আগেও যার দোকানে টিভি, ফ্রিজ এমনকি ছিল না পর্যাপ্ত আলো।
সন্ধ্যাবেলাতেই বন্ধ করে দিতেন দোকান। এখন সৌরবিদ্যুতের সংযোগ নেয়ার পর পাল্টে গেছে তার ব্যবসার ধরন। তার দোকানের পাশে স্থাপিত সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সুবিধা নিয়ে লাভের কথা জানালেন পোল্ট্রি ও ডেইরি ফার্মের মালিক বাহাদুরও। জেনারেটরে প্রতিদিন 7 লিটার 8 লিটার করে তেল খাইতো, এখন আমার ওটা আর লাগে না। এই সৌরবিদ্যুতের মাধ্যমে আমার মোটর চলে, আপনার লাইট চলতেছে। সোলার পাওয়ার পরে তো টিভি চালাইতে পারি, ফ্রিজ চালাইতে পারি। কাস্টমার মনে করেন আগে থাকতো 7টা 8টা পর্যন্ত, এখন মনে করেন 11টা 12টা পর্যন্ত কাস্টমার থাকে। লাভজনক বিবেচনায় নতুন প্রযুক্তি ও পরিকল্পনা নিয়ে উদ্যোক্তারা যেমন এগিয়ে আসছেন সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে, তেমনি তাদের আর্থিক সহায়তা করতে এগিয়ে আসছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও। আমরা এটাকে 100 কিলোওয়াটে রূপান্তর করব, যেটার মাধ্যমে আরো অনেকগুলা বাড়ি ঘরে আমরা সংযোগ দেব। পাশাপাশি আমরা সেচের জন্য বিদ্যুৎ বিতরণ করব। যারা ব্যাংক ফাইন্যান্স নিতে চায় তাদেরকে দিতে পারি। আর একটা হচ্ছে যারা গ্রাহক তাদেরকে জামানতবিহীন অল্প সুদ থেকে আর্থিক সাহায্য দিতে পারে, যাতে তারা সহজেই বিদ্যুৎ সংযোগটি নিতে পারে। এদিকে সোলার হোম সিস্টেম জনপ্রিয় হলেও ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবেলায় গ্রিড ভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিসরে সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের ব্যবহারটাকে ডাইভার্সিফাই করতে পারবো, সবসময় কিন্তু একরকম চাহিদা না। যখন যেদিকে চাহিদাটা বেশি আমরা সেদিকে এই মিনি গ্রিড থেকে বিদ্যুৎটা দিতে পারবো। 2, 4, 5 বছরের মধ্যে আপনার বিদ্যুৎ যাবে না, সে প্রত্যেকটা জায়গায় এরকম সোলার মিনি গ্রিড করা যাবে। দেশে বর্তমানে সোলার হোম সিস্টেমের আওতায় বিদ্যুৎ সুবিধা পাচ্ছে 1.5 কোটির বেশি মানুষ। আর চলতি বছর আরো 3 কোটি লোককে এই সিস্টেমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ। গত 2 মাস ধরে গ্যাস সংকট চলছে রাজধানী জুড়ে। রাজধানীর এই সংকট ধীরে ধীরে কমে এলেও এ থেকে রেহাই পাননি কেরানীগঞ্জের বাসিন্দারা। এই উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়নেরই গ্যাসের সংকট এখন স্থায়ী রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে সঞ্চালন লাইনের পাইপ ড্যামেজ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সোহেল হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। কেরানীগঞ্জ উপজেলার 8টি গ্রামে ঢুকেই দেখা গেল গ্যাসের চুলার পাশে ঠাঁই পেয়েছে মাটির চুলা। এই এলাকায় গত 2 মাস ধরে গ্যাসের সংকট চললেও গত 20 দিন ধরে গ্যাস যেন বাতাসে মিলিয়ে গেছে। কোনো মাইকিং করলো না, কোনো অবজেকশন দিল না যে গ্যাস এই কয়দিন পাইবেন না, কি বালা কি মন্দ। এটারে সংকট বলা চলে না, সত্যিকার অর্থে গ্যাস নেই বলা চলে। এতে রান্না বান্নার কোনো কাজ হয় না। কেউ চুলা কিনা নেই, কেউ খড়ি কিনে টোকায় আনে, এই অবস্থায় আমরা চলতেছি। চুলা ছিল না, এখন নতুন করে আমাদের চুলা তৈরি করতে হইতেছে এবং খড়িরও সমস্যা। ছোট ছোট বাচ্চারা হ্যাঁ একটু দুধ খাইতেছে, দুধটা গরম করতে পারে না, ঠান্ডা দুধ খাইতেছে। চুলা চলেই না, একদম টোটাল বন্ধ। পোলা পানি না খাই স্কুলে গেছে, ওখানে খাইবার এসে চুলা রান্না হয়নি। এ বিষয়ে কথা বলতে গেলে তিতাসের এই কর্মকর্তা জানান, কেরানীগঞ্জের সঞ্চালন লাইনে ত্রুটি শনাক্ত হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। যে পরিমাণ গ্যাস আমাদের ডাউন স্ট্রিমে পাওয়ার কথা, ঠিক ওই পরিমাণ গ্যাস আমরা আনতে পারছি না। আমিনবাজারের একটু ডাউনে গিয়ে যে নদীটা আছে, নদীটা ওখানে একটা সিভিয়ার লিকেজ হয়েছিল, ড্যামেজ হয়েছিল। ওই ড্যামেজ হওয়ার পরে আমরা ওখানে বন্ধ করা আছে এবং ওইগুলি আমরা মেনটেনেন্স করার চেষ্টা করতেছি। তবে কবে নাগাদ মেরামত কাজ শুরু এবং কবে তার শেষ হবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি তিতাসের কাছ থেকে। আমরা ওয়ার্ক অর্ডারও দিয়েছি, এক্স্যাক্টলি এখনই বলতে পারছি না, একটুখানি সময়টা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। 3 বছরে মালয়েশিয়ায় 15 লাখ কর্মী পাঠানোর বিষয়ে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এখন চলছে সেখানে ব্রিফিং, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখনই আমরা করেছি। আপনারা জানেন যে 2009 সালের আগে বছরসমূহে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে মালয়েশিয়া বাংলাদেশ হতে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে ফলে 2012 সালে G2G প্রক্রিয়ায় কর্মী প্রেরণের জন্য সমঝোতা স্বাক্ষর করা হয় এবং 2014 সালের আওতায় একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। G2G প্রক্রিয়ায় আশানুরূপ কর্মী অভিবাসন অর্জিত না হওয়ায় মালয়েশিয়ার প্রস্তাবের প্রেক্ষিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে G2G+ সমঝোতা স্বাক্ষর এক্ষুনি আমরা করেছি। সমঝোতা স্বাক্ষরটি মালয়েশিয়া মন্ত্রিসভা 20 ডিসেম্বর 2015 সম্মতি জানায়। বাংলাদেশের মন্ত্রিসভা
8ই ফেব্রুয়ারি 2016 তারিখে এটি অনুমোদন করে। এর প্রস্তুতিমূলক কাজ হিসেবে দুদেশের মধ্যে 2টি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা ঢাকায় অনুষ্ঠিত হয় এবং বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও সকল পক্ষের মতামত নিয়ে সমঝোতা স্বাক্ষরটি চূড়ান্ত করা হয়। সমঝোতা স্বাক্ষরের মৌলিক বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য বাংলাদেশ সোর্স কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি এর ফলে অন্যান্য সোর্স কান্ট্রির নেই বাংলাদেশ হতে সকল সেক্টরে যথা সেবা, নির্মাণ, কৃষি, প্লান্টেশন, গৃহকর্মী ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মী নিয়োগের সুযোগ উন্মুক্ত হয়েছে। অতীতে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে কর্মী প্রেরণ করা যেত। বিএমএটির ডাটাবেজে নিবন্ধিত কর্মীর তালিকা হতে কর্মী নিয়োগ করা হবে। বাংলাদেশের কর্মীদের উপরে মোট অভিবাসন ব্যয় কম বেশি 34,000 থেকে 37,000 টাকার মধ্যে সীমিত রাখা সম্ভব হবে। মালয়েশিয়া নিয়োগকর্তা কর্তৃক তাদের নির্ধারিত অধিকাংশ অভিবাসন ব্যয় নির্বাহ করবে বলে ওখানে উল্লেখ আছে। সরকারের পাশাপাশি বেসরকারি রিক্রুটিং এজেন্সি কর্মী নিয়োগের সাথে সম্পৃক্ত থাকবে। এতে কর্মী প্রেরণে গতিশীলতা বৃদ্ধি পাবে। নিয়োগকর্তা এবং কর্মীদের মধ্যে সম্পাদিত চুক্তিপত্র মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক সত্যায়ন করা হবে। বিদায় চুক্তিপত্র প্রতিস্থাপনের কোনো রকমের সুযোগ থাকবে না। সমঝোতা স্বাক্ষরটি 5 বছরের জন্য স্বাক্ষরিত হবে, তবে উভয় পক্ষের সম্মতিতে তা আরও বৃদ্ধি করা যাবে। সমঝোতা স্বাক্ষরের অধীনে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময়ে সবাই মিলিত হয়ে কর্মী নিয়োগ প্রক্রিয়ার দুর্বলতা, অভিযোগ থাকলে তা প্রতিকারের ব্যবস্থা করতে পারবে। আমরা আশা করছি যে শীঘ্রই বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য হারে কর্মী মালয়েশিয়ায় কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এই দেশ থেকে আমরা অনেক কর্মী পাঠাতে সক্ষম হব। ধন্যবাদ। দর্শক, প্রবাসী কল্যাণ ভবনে এতক্ষণ ব্রিফিং করছিলেন নুরুল ইসলাম বিএসসি, প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেখান থেকে দেশের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অর্জন করছেন উচ্চশিক্ষা। তবে শুনতে অবাক হলেও দেশের 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 8টিতে চালু আছে বাংলা বিভাগ। বিশেষজ্ঞদের মতে বাণিজ্যের নামে এটা মাতৃভাষা বাংলাকে সুস্পষ্টভাবে অবজ্ঞা করা শামিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করতে প্রয়োজনে আইন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। রাষ্ট্রভাষা 1952 সালে যে ভাষার জন্য জীবন দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বাররা, দুঃখজনক হলেও সত্য, সেই বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়নের ব্যবস্থা নেই দেশের প্রায় 90% বেসরকারি বিশ্ববিদ্যালয়। অথচ উন্নত বিশ্বের সব নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্ব ভাষার সাহিত্য বিষয়ে পড়ালেখার সুযোগ আছে অন্যান্য সব বিষয়ের মতোই। বাংলা কিছু লিখতে গেলে কনফিউশনে থাকি, বানানটা কি ভুল লিখতেছি না সঠিক লিখতেছি। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বাংলা থাকবে, তাহলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন বাংলা থাকবে না? বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী না পাওয়ার খোঁড়া যুক্তি দিলেও এ বিষয়ে ছাত্রছাত্রীর কোনো সংকট হয় না বলে জানিয়েছে গুটি কয়েক বাংলা বিভাগ চালু থাকা বিশ্ববিদ্যালয়। বাংলা সাহিত্যে যদি আসলে এই সংখ্যক ছাত্র আমরা না পাই, তাহলে তো এখানে ডিপার্টমেন্ট খুলে লাভ নেই। কিছুদিন আমাদের ভর্তুকি দিয়ে চালাতে হয়েছে। এখন আমাদের এই বিভাগে 800-র উপরে স্টুডেন্ট আছে, এই সেমেস্টারও 100-র উপরে ভর্তি হয়েছে। আমি মনে করি এটা যথেষ্ট। খেয়াল রাখতে হবে প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় সবগুলোই সেলফ ফাইন্যান্স, তাদের নিজস্ব অর্থে যোগান দিতে হয়। একটা ইউনিভার্সিটির লক্ষ্য শুধু কমার্শিয়াল থাকে না, জাতীয় একটা উদ্দেশ্য থাকা উচিত। বিশেষজ্ঞদের মতে মুনাফা লাভই মূল লক্ষ্য হওয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশিরভাগ প্রতিষ্ঠান বাংলাকে অবহেলা করছে। একজন ইন্ডাস্ট্রি করতে পারতো, একজন ব্যবসা করতে পারতো, সেই জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় করে টাকা পয়সা আয় করা কম কঠিন, বলা যায় সহজ। বাংলাদেশ স্টাডিজ বলে 100 নম্বরের বাংলা পড়ায়, এটা কিছু পড়ানো হলো, এটা তো একটা শো বিজনেস হলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করতে সরকার বারবার তাগিদ দিলেও এ বিষয়ে কাউকে বাধ্য করা দরকার নেই বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বাধ্যতামূলক করার কিছু নাই, নিজের তাগিদেই করতে হবে। যেহেতু সেখানে সরকারি কোনো ভর্তুকি নেই, অনেক জায়গায় দেখা যায় যে ছেলেরা তো টাকা দিয়ে হয়তো বাংলা পড়তে আসবে না,
বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বের বিদ্যাটা এখানে পাওয়া যাবে, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে। নিজস্ব ভাষা জগতের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ভাষা, সেটা যদি না পড়ায় তো আমাদের ছেলেমেয়ে থেকেই বঞ্চিত করা হবে। এগুলোকে আমরা চাপ দিচ্ছি, বোঝানোর চেষ্টা করতেছি এবং প্রয়োজন হলে আমরা আইন করব। কর্তৃপক্ষের দেশের প্রতি এবং দেশের ভাষা ও সাহিত্যের প্রতি দায়বদ্ধতা থাকলেই কেবল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা বিভাগ চালু করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে 1094 টন জাটকা মাছ জব্দ করা হয়েছে। এ সময় আটক করা 6 মাছ ব্যবসায়ীকে 1 বছর করে কারাদণ্ড ও একজনকে 5,000 টাকা জরিমানা করেছেন র্যাব 2 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। র্যাব 2 এর উপপরিচালক দিদারুল আলম জানান, জাটকা নিধন বন্ধ করতে সাধারণ মানুষকেই সচেতন হতে হবে। ইলিশ যদি পদ্মায় সম্প্রসারিত করা যায় তবে জাতীয় উৎপাদনে 4 লাখের বেশি ইলিশ যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, র্যাবের পক্ষ থেকে জাটকা নিধন বন্ধ করতে কারওয়ান বাজার ছাড়াও যাত্রাবাড়ি ও অন্যান্য মাছের পাইকারি বাজারগুলোতে র্যাবের অভিযান চলছে। সময় সংবাদে আরো থাকছে, তুরস্কের আঙ্কারায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় 28 জন নিহত, আহত 61। প্রতিষ্ঠার 53 বছরেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি রাজশাহীর বিসিক শিল্প এলাকায়। বহু শিল্প প্লটে গড়ে উঠেছে আবাসিক ভবন। শিল্প কারখানাগুলো পায়নি গ্যাসের সংযোগ, উন্নয়ন হয়নি রাস্তাঘাট আর ড্রেনেজ ব্যবস্থার। সন্ধ্যার পর শিল্প এলাকা হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডাস্থল। ব্যবসায়ীদের অভিযোগ, শিল্প উন্নয়নে সমন্বিত কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। তবে বিসিক কর্মকর্তারা বলছেন, শিল্প এলাকার উন্নয়নে নানামুখী সংস্থার কাজ শুরু করেছেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। 1963 সালে রাজশাহী বিসিক প্রতিষ্ঠিত হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। শিল্প এলাকার অধিকাংশ রাস্তা ভাঙাচোরা আর ময়লা আবর্জনায় ভরা, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ না থাকা, শিল্প প্লটে বসত বাড়ি গড়ে ওঠা, সড়কে আলোর স্বল্পতা সহ নানা সমস্যা। আর শিল্প পুলিশের নিয়মিত টহলের অভাবে নির্জন এলাকা হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডাস্থল। চুরি, ছিনতাই সন্ধ্যার পরেই দেখবেন যে কম বেশি আপনার চলে। আর এটা যদি লাইটিং হতো, আলোকসজ্জা হতো, তাহলে তার এরকম হতো না। ড্রেন গেলা ধরেন দায়িত্ব হচ্ছে বিসিকের পরিষ্কার করার জন্য, অথচ বিসিক দেখে না। অন্যদিকে শ্রমের সহজলভ্যতা থাকলেও ব্যবসায়ী সংশ্লিষ্টদের অভিযোগ, সংকট দূর করতে ব্যবসায়ীদের নিয়ে সমন্বিত কোনো উদ্যোগ নেয়নি বিসিক। কেউ একটা ইন্ডাস্ট্রি ক্রয় করে, সে ক্রয় করার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়, সে জটিলতা আমাদের কেন্দ্র থেকে আসতে দেখা যায় যে বছর খানিক লেগে যায়। জায়গা নিয়ে রেখে দিলাম, আমি ইন্ডাস্ট্রি করলাম না, আমি বাড়ি হিসাবে ব্যবহার করছি, তাহলে তো ইন্ডাস্ট্রি হলো না। এটা বিসিকের দেখার দায়িত্ব দেখার। তবে বিসিকের এই কর্মকর্তার দাবি, অবৈধ আবাসিকদের উচ্ছেদ সহ বিসিকের উন্নয়নে 1 কোটি টাকার কাজ শুরু করেছেন তারা। কয়েকটা রাস্তা এখনো টোটালি কাজই হয়নি, তো সেগুলো আমাদের যে বাজেট আসতেছে প্রতি বছরের বাজেট, সেই বাজেট অনুসারে আমরা কাজ করতেছি। বিসিকের 325টি প্লটের মধ্যে শিল্প প্রতিষ্ঠান সহ সচল রয়েছে 187টি কারখানা আর বন্ধ রয়েছে 13টি। বাকি 125টি প্লটে গোডাউন নির্মাণ, মালিকানা হস্তান্তর সহ রয়েছে নানা জটিলতা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। খাদ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। গতকাল দুপুরে নওগাঁয় সার্কিট হাউসে খাদ্য সংগ্রহ বিষয়ে রাজশাহী বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আগামীতে নতুন নীতিমালা প্রণয়ন করে আরও উন্নত মানের খাদ্য সরবরাহ করা হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভার পর বগুড়ার সান্তাহারে নির্মাণাধীন শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্যগুদাম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। সিরাজগঞ্জের একটি খাদ্য গুদামও এ সময় পরিদর্শন করেন মন্ত্রী। তার সঙ্গে খাদ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক বদরুল হাসান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ডক্টর SM মহসিন, যুগ্ম সচিব আতাউর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সরকারি গুদামে মজুত আছে প্রায় 15 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য। এটা অতীতের যে কোনো সময়ের চেয়ে একটা ভালো মজুত আমাদের বর্তমানে। এবং বাংলাদেশ এখন পৃথিবীর 4র্থ খাদ্য চাল উৎপাদনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর 4র্থতম স্থান বাংলাদেশের। নিম্নমানের চাল সংগ্রহ করার ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে এই ব্যাপারে কিন্তু আমাদের জিরো টলারেন্স, কোনো রকম ছাড় দেওয়া হবে না। যত বড় কর্মকর্তাই হন
তাকে কোন রকম ছাড় দেওয়া হবে না এই ব্যাপারে। উপকূলীয় জেলা পটুয়াখালীর সবচেয়ে দুর্যোগ ও ঝুঁকিপূর্ণ এলাকা চরকাজলে এখনও নির্মিত হয়নি পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। বর্তমানে যে কটি আশ্রয়কেন্দ্র রয়েছে তাতে ইউনিয়নের 10 ভাগের 1 ভাগ মানুষেরও জায়গা হয় না। এ কারণে যে কোনো দুর্যোগে আতঙ্কে থাকেন বাসিন্দারা। তবে জেলা প্রশাসন বলছে সংকট সমাধানের চেষ্টা চলছে। সুজন নামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর গলাচিপা উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন চরকাজল। নদী ঘেঁষা এই চর ইউনিয়ন রয়েছে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায়। সিডর, আইলা ও মহসিনের মতো প্রলয়ঙ্কারী দুর্যোগে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হওয়ার পর দাবি ওঠে সাইক্লোন শেল্টার নির্মাণের। এরপর বিভিন্ন অর্থায়নে শুরু হয় সাইক্লোন শেল্টার কাম প্রাইমারি স্কুল নির্মাণ। কিন্তু এখনও পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ না করায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আতঙ্কে থাকেন মানুষজন। পাশাপাশি যে কোনো দুর্যোগে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তাদের। জনসংখ্যা অনুপাতে সাইক্লোন সেন্টার খুবই কম। বড় আকারে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন আমাদের আশ্রয়ের জায়গা থাকে না। সাইক্লোন সেন্টার যদি থাকতো তাহলে বিগত যে সিডর, আইলায় আমাদের এলাকায় এত ক্ষয়ক্ষতি হতো না। এখানে যে সাইক্লোন সেন্টার আছে তাতে আমাদের হইতেছে না। আমাদের এক একটা সাইক্লোন সেন্টার 5-7 কিলোমিটার দূরে। আমাদের আরো কিছু সাইক্লোন সেন্টার দরকার। এদিকে ঝুঁকির কথা মাথায় রেখে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণের চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তা। সেখানে যে সমস্ত সরকারি স্থাপনা রয়েছে বা বেসরকারি স্থাপনা রয়েছে এগুলোকে আমরা দুর্যোগকালীন সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকি এবং বর্তমান অর্থ বছরে আমরা চরকাজলে আরো 2টো সাইক্লোন শেল্টার নির্মাণ করার জন্য ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি। সরকারি পরিসংখ্যানে চরকাজল ইউনিয়নে মোট জনসংখ্যা 35,000 আর 9টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারে মাত্র 3,000 মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের বাইরের খবর। তুরস্কের রাজধানী আঙ্কারায় শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত 28 জন নিহত ও 61 জন আহত হয়েছে। দেশটির সামরিক কর্মকর্তার বরাতে বিবিসি ও রয়টার্স জানায়, গতকাল সন্ধ্যায় পার্লামেন্ট ও সামরিক সদর দপ্তরের কাছে দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের পরপর হামলার ভয়াবহতা ও আতঙ্কে মানুষজন দিকবিদিক ছুটতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে বিস্ফোরণ স্থলে আগুন ও ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যায়। ক্ষমতাসীন একে পার্টির একজন মুখপাত্র এ হামলার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করেন। এ ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক ডেকেছেন। উপপ্রধানমন্ত্রী নুমান কুর্তুলমাস এ ঘটনাকে জঘন্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। গেল কয়েক মাসে তুরস্কে এটি চতুর্থবারের মতো বোমা বিস্ফোরণের ঘটনা। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এবার খেলার খবর। এশিয়া কাপের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বোচ্চ 3,000 আর সর্বনিম্ন 150 টাকা এই খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। অবশ্য বাছাই পর্বের খেলাগুলোর টিকিটের মূল্য সর্বনিম্ন 20 আর সর্বোচ্চ 100 টাকা নির্ধারণ করা হয়েছে। সিরিজের প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। প্রতি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। মূল পর্বের টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের ঢাকাস্থ মিরপুর, সোনারগাঁও জনপথ রোড, বিজয়নগর, প্রগতি সরণি, বসুন্ধরা ও নয়াবাজার শাখায়। তবে মিরপুর ছাড়া বাকি শাখাগুলো থেকে টিকিট সংগ্রহ করতে হবে ইউক্যাশের মাধ্যমে। আর বাছাই পর্বের টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের নারায়ণগঞ্জ, কাঁচপুর ও চাষারা শাখায়। মূল পর্বে শেরি বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারি 150 টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি 250, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড 500, ভিআইপি 1000 আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে সর্বোচ্চ 3000 টাকায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে শুভ সূচনা করলেন জিনেদিন জিদান। নকআউট পর্বের প্রথম লেগে রোমাকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। শীর্ষ 16-র অপর ম্যাচে গেন্টকে 3-2 গোলে হারিয়ে জয় পেয়েছে উলফসবুর্গ। ঘরের মাঠে রোমার জমাট রক্ষণ ভাগে খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না অতিথি মাদ্রিদিস্তানরা। দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে এনে দেন দলকে। সেই সঙ্গে ঘুচিয়ে ফেলেন চ্যাম্পিয়ন্স লিগের দীর্ঘদিনের গোল খরার অপবাদ। এরপর স্বাগতিক রোমাকে সুযোগ নারী ক্রিকেটারদের প্রস্তুতির খবর। আসন্ন ওয়ার্ল্ড টি20 আসরে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আসরের আগে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রস্তুতি ম্যাচের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে ম্যাচ না খেলেও নিজেদের সেরাটা দিয়ে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা।
আর শক্ত গ্রুপে পড়লেও স্পিন বিষে প্রতিপক্ষকে ঘায়েল করা সম্ভব বলেই মানছেন কোচ চাম্পিকা গামাগে। ওয়ার্ল্ড টি-20 আসরে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু হয়েছিল 2014 সালে। সেবার নিজেদের মাটিতে প্রথম আসরে সরাসরি অংশগ্রহণ করলেও সাফল্যের খাতায় খুব বেশি কিছু যোগ করতে পারেনি জাহানারারা। তবে এবার প্রথমবারের মতো থাইল্যান্ডে বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে মূল পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্বেই এবার সব কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হচ্ছে সালমাদের। 15 মার্চ ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচে দুইবারের সেমিফাইনালিস্ট স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর গ্রুপে সালমাদের অন্য 3 প্রতিপক্ষ হচ্ছে প্রথম আসরে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, 3বারের সেমিফাইনাল খেলা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। আইসিসির র্যাঙ্কিংয়েও গ্রুপের অন্য প্রতিপক্ষরা সবাই আছে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। ওয়ার্ল্ড টি-20-র আগে বাংলাদেশ জাতীয় দল যেখানে জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজ খেলার পর দেশের মাটিতে 24 ফেব্রুয়ারি থেকে খেলবে এশিয়া কাপ, সেখানে কোনো প্রস্তুতি ম্যাচ জোটেনি মেয়েদের ভাগ্যে। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের সঙ্গে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাই কঠিন এ পথে তেমন একটা প্রস্তুতি ছাড়াই অংশ নিবে বাংলাদেশ। তবে দলের ওপর আস্থা আছে কোচের, তাই ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। আমরা টিম তো বেসিক্যালি স্পিন সাইডে স্ট্রং আছে বেশি, বাট আমরা এই সাইডে আমরা অ্যাডভান্টেজ হতে পারে। আছে শত প্রতিবন্ধকতা, তবে নিজেদের সেরাটা দিয়ে তা জয় করতে চায় নারীরা। এবার আমরা আসলে নিজেদের যোগ্যতায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে এখানে আসছি 8টা টিমের ভিতরে। সো এখন আমাদের কনফিডেন্সটা অবশ্যই আগে থেকে একটু বেশি। আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতে চাই। প্রথম আসরে সালমাদের অর্জন ছিল 9ম স্থান, তবে এবার তা ছাড়িয়ে দেশকে আরো দারুণ কিছু দেওয়ার স্বপ্ন দেখেন নারী ক্রিকেটাররা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হবিগঞ্জের বাহুবলে 4 শিশুর লাশ উদ্ধারের ঘটনায় আতঙ্ক। ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা, দ্রুত বিচার ফিরিয়ে আনতে পারে স্বস্তি বলছেন জনপ্রতিনিধিরা। 3 বছরে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নেবে মালয়েশিয়া, ঢাকা কুয়ালালামপুর সমঝোতা স্মারক সই। সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে দেশ, লাভজনক হওয়ায় এ খাতে বাড়ছে বিনিয়োগও। দীর্ঘমেয়াদী সুফল পেতে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হতে উৎপাদন বাড়ানোর তাগিদ। 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলা বিভাগ চালু আছে মাত্র 8টিতে। অবজ্ঞা করা হচ্ছে মাতৃভাষাকে বলছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে আইন করার কথা জানালেন শিক্ষামন্ত্রী। এবং প্রতিষ্ঠার 53 বছরে উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি রাজশাহী বিসিকে। সন্ধ্যার পর হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডাস্থল। শিল্প উন্নয়নে নেই সমন্বিত উদ্যোগ, অভিযোগ ব্যবসায়ীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটি সেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।